আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। এবং আজকে আমরা পড়বো আমাদের জীববিজ্ঞানের 12 নাম্বার চ্যাপ্টার। আমার পার্সোনালি যদি বলি, বায়োলজির সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টারগুলোর মধ্যে একটার কথা বলতে আমার ফার্স্টে হচ্ছে এই চ্যাপ্টারটার কথা হইতেছে। ফার্স্টের দিকে যে চ্যাপ্টারগুলোর কথা মাথায় আসে তার মধ্যে একটা হলো এই 12 নাম্বার চ্যাপ্টার। খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং হাতে গোনা বাছাই করা কয়েকটা জায়গা আছে যেখান থেকে তোমাদের রেগুলারলি কোয়েশ্চেন গুলো হয়, এবং তুমি যদি হচ্ছে বুঝে পড়ো চ্যাপ্টারটা পড়ে মজা পাওয়া যায় এই আর কি। আজকের এই চ্যাপ্টারটাকে আমরা 2টা লেকচারে ভাগ করে পড়তেছি, এবং আজকে আমরা প্রথম লেকচারে কি পড়বো, এই টপিকগুলা বংশগতি বস্তু পড়বো, যেটার মধ্যে কি কি চলে আসবে বলো, ক্রোমোজোম, ডিএনএ, ঠিক আছে, জিন, আরএনএ, এই জাতীয় জিনিসপত্রগুলো চলে আসবে। তারপরে চলুন আমরা এখান থেকে মেন্ডেলের সূত্র দেখবো, ডিএনএ এর অনুলিপন দেখবো, এগুলা থাকবে আমাদের আজকের লেকচারে। অন্যান্য যে সকল টপিক আছে সেটা হচ্ছে আমরা পরের লেকচারটাতে হচ্ছে দেখে নিবো, এর পরে আরেকটা লেকচারে ওটা হচ্ছে আমরা দেখে নিব। তাহলে চলো আমরা চলে যাই হইতেছে সামনের দিকে। আচ্ছা, ফার্স্টে হইতেছে পোলাপান, তোমাদের হইতেছে বংশগতি জিনিসটা কি, বংশগতি বস্তু জিনিসগুলোকে এগুলো একটু বোঝা লাগবে। বংশগতি জিনিসটা কি, যেমন তুমি হচ্ছে পোলাপান যদি একটু খেয়াল করো, যেমন দেখো যে এই ছেলেটার মায়ের, এই ছেলেটার হইতেছে, আচ্ছা দেখো চোখের কালার দেখো, বাবার এখানে দেখো ওর বাবার চোখের কালার হলো কি, দেখো নীল। এই যে দেখো ছেলের চোখের কালার হলো নীল। ওকে। আবার হয়েছে দেখো হচ্ছে বাবার কানগুলো এরকম যেন লম্বা লম্বা, মায়ের কান কিন্তু একটু ছোট ছোট। তো ছেলেও পাইছে কি হাতির কানের মতো এরকম বিশাল বিশাল কান, বাপের কাছ থেকে কানের জিনগুলা পাইছে, এরকম আমরা বলতে পারি। কিন্তু আবার ভাগ্য ভালো যে ছেলেটা তার চুলের কালার, চুলের জিনগুলা কার কাছ থেকে পাইছে, মায়ের কাছ থেকে পাইছে। নাহলে দেখো বাবার কাছ থেকে পাইলে কিন্তু খবরই ছিল, ঠিক আছে, বাবার কাছ থেকে পাইলে তার খবরই ছিল। তাহলে দেখো মায়ের চুলগুলো হচ্ছে বাদামি, মাথা ভর্তি চুল, ছেলেও হয়েছে চুল পাইছে। তাহলে দেখো আমরা কি দেখতে পাইতেছি যে বাবা মার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে হচ্ছে যাইতেছে, বাচ্চা কাচ্চার মধ্যে যাইতেছে। এই যে বাবা মার বৈশিষ্ট্যগুলো ছেলে মেয়ের মধ্যে যাইতেছে, বাচ্চা কাচ্চার মধ্যে যাইতেছে, এটাকে আমরা বলি, এটাকেই বলতেছি হচ্ছে আমরা বংশগতি। এটাকেই বলে থাকি কি বলতো ভাইয়া, এটাকে আমরা বলে থাকি বংশগতি। এবং এই বংশগতি বা হইতেছে বংশের গতি বা হইতেছে বৈশিষ্ট্যগুলো যে হইতেছে যাইতেছে কিসের মাধ্যমে যাই, এই বৈশিষ্ট্যগুলো যায় হইতেছে ক্রোমোজোমের মাধ্যমে, ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলো যায় ক্রোমোজোমের মাধ্যমে, তারপর আর কি দিয়ে যায়, বৈশিষ্ট্যগুলো যায় হইতেছে তোমার যায় হইতেছে জিন দিয়ে, বৈশিষ্ট্যগুলো যায় হইতেছে ডিএনএ দিয়ে। ওকে। কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হইতেছে আরএনএ দিয়ে। তো এই যে জিনিসগুলো, যে ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ, এই যে হাবি জাবি যে জিনিসগুলো আছে, এদেরকে আমরা বলে থাকি কি বংশগতি বস্তু, এদেরকে আমরা বলবো বংশগতি বস্তু। আচ্ছা, এখন এই যে আমরা এখানে বললাম যে ডিএনএ, আরএনএ, জিন, ক্রোমোজোম, এদের মধ্যে কিন্তু কিছু বিষয়ে খুব সুন্দর রকমের হচ্ছে মিল আছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু বুঝে বুঝে পড়বো। আচ্ছা পোলাপান, তোমরা আহ, দেখো আমাদের জানি আমাদের বডিতে কতগুলা কোষ থাকে। আমাদের বডিতে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে কোষ থাকে, ঠিক আছে, অনেক, প্রায় 100 ট্রিলিয়নের মতো কোষ থাকে। তোমার কি হয় বলতো, আমরা হইতেছে দেখি যে হইতেছে 1000 হাজার নিয়ে কি হয় বলতো, 1 মিলিয়ন হয়, ঠিক আছে। তারপর হইতেছে 1000 মিলিয়নে কি হয়, 1 বিলিয়ন হয়। এবং 1000 হইতেছে বিলিয়নে কি হয় বলতো, 1 ট্রিলিয়ন হয়। ওকে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা মাথায় রাখবো, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। তাহলে দেখো 100 ট্রিলিয়নের মতো কোষ থাকে, ওই 100 ট্রিলিয়ন কোষ থেকে ধরো আমরা সিঙ্গেল একটা কোষ নিলাম। এই সিঙ্গেল একটা কোষের মধ্যে কি আছে, ধরো হচ্ছে নিউক্লিয়াস আছে, ওর ভিতরে হইতেছে কি বলে ডিএনএ টিএনএ আছে, ডিএনএ টিএনএ আছে। তাহলে দেখো যে ডিএনএ আছে, আমরা কি করলাম, একটা কোষ, জাস্ট একটা কোষে যতগুলো ডিএনএ আছে ধরো সবগুলো ডিএনএ জোড়া দিলাম। জোড়া দিলে যেন কতটুকু লম্বা হবে, সে বিশাল লম্বা হয়ে যায়, সে হইতেছে তোমার একটা কোষ, জাস্ট সিঙ্গেল একটা কোষ, যেটাকে তুমি খালি চোখে দেখতে পারো, একটা কোষের নিউক্লিয়াসে যতগুলো ডিএনএ থাকে সবগুলোকে যদি তুমি জোড়া দাও, জোড়া দিয়ে হচ্ছে লম্বা করো, তাহলে সে কতটুকু লম্বা হয়, সে প্রায় 4 থেকে 5 ফুটের মতো লম্বা হয়। তাহলে পোলাপান দেখো, 4 থেকে 5 ফুট লম্বা সুতা কই আছে, তোমার একটা কোষের নিউক্লিয়াসের ভিতরে, যেটা আমরা খালি চোখে মাইক্রোস্কোপ ছাড়া দেখতেই পারি না। তার মানে বলো তো, তুমি দেখো তো তোমার আমার ইয়ারফোন কতটুকু লম্বা হয়, 2 থেকে 2.5 ফুট, 3 ফুট লম্বা হয়। ওই 2-3 ফুট লম্বা ইয়ারফোন, ওইটাই হইতেছে আমরা যখন প্যান্টের পকেটে রাখি বা হইতেছে ব্যাগের মধ্যে রাখি, প্যাচ লেগে যায়। আর এইটা এখানে দেখো বিশাল লম্বা একটা সুতা কোথায় আছে, থাকতেছে কিন্তু হচ্ছে আমাদের এই ছোট্ট একটা যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, ওইটার ভিতরে। তাইলে বলো তো এখানে ডিএনএ টিএনএ গিট্টু লেগে যাওয়ার কথা না? লাগলে বলো আমাদের বৈশিষ্ট্যগুলো কি ঠিকঠাক মতো প্রকাশ পাবে? গিট্টু লাগলে কিন্তু আমাদের বৈশিষ্ট্যগুলো ঠিকঠাক মতো প্রকাশ পাবে না। তাহলে এটা আমাদেরকে গিট্টু লাগতে দেওয়া যাবে না। তাহলে গিট্টু যেন না লাগে এর জন্য আমরা কি করব, এখন এইটা যে আমাদের গিট্টু যেন না লাগে এটার জন্য যে আমরা যে কাজটা ফার্স্টে করবো তার একটা হলো, এটা বোঝার জন্য ফার্স্টে আমাদের একটু ঘুড়ি উড়াইতাম না আগে আমরা, অনেকে তোমরা এখন হয়তো উড়াও। তো এই যে ঘুড়ি টুড়ি যে হইতেছে উড়াই, ওই ঘুড়ির দিকে আমরা চলে যাই। ধরো এটা হইতেছে একটা ঘুড়ি, তাহলে এটা যদি একটা ঘুড়ি হয় তাহলে দেখো এই ঘুড়ি থেকে আমাদের এখান থেকে কি বের হবে, এখান থেকে বের হবে ধরো হচ্ছে আমাদের এই যে সুতা।
ঘুড়ি থেকে হচ্ছে সুতা বেরোলো। এখন তুমি ধরো বিকাল বেলা ঘুড়ি টুড়ি উড়াইলা, এখন সন্ধ্যার সময় যখন হচ্ছে তুমি কি করবে, ঘুড়িটারে হচ্ছে নামায় নিয়ে আসবে, তখন সুতাগুলো টেনে টেনে নামো। বলো তখন কি তুমি এই যে ঘুড়ির সুতা এটাকে হচ্ছে মাটির মধ্যে, ফ্লোরের মধ্যে, ছাদের মধ্যে এরকম করে র্যান্ডমলি ছড়ায় ছিটায় ফেলাও? ফেলাও না তো। তুমি কি করো বলো তো দেখি বললাম, তোমরা যে কাজটা করো সেটা হলো সুন্দর করে এরকম একটা নাটাই নাও, তাই না? এটা নাটাই নাও, নাটাইয়ের মধ্যে কি করো, তারপরে ওই সুতাগুলো আস্তে আস্তে প্যাচ দাও। নাটাইয়ের মধ্যে কি করে বলো তো, ওই সুতাগুলো আস্তে আস্তে প্যাচ নাও, পেঁচায় পেঁচায় রাখো। পেঁচায় পেঁচায় রাখলে কি হয় বলো তো, আমাদের এই সুতাগুলোর মধ্যে গিট্টু লাগবে না। পরের দিন তুমি কি করতে পারো বলো তো, পরের দিন কিন্তু তুমি ইজিলি সুতাগুলো এসে ছেড়ে দিতে পারবা, আকাশে সুন্দর করে ঘুরিতে উঠবে, উঠবে, ঠিক আছে? তো এর জন্য আমরা হইতেছে এইভাবে নাটাইয়ের মধ্যে পেঁচাই। এখন আমরা যেখানে ডিএনএ এর কথা যে বললাম, ডিএনএটাকেও এই নিউক্লিয়াসের ভেতরে যেন এটার মধ্যে মধ্যে যেন কোনো রকমের প্যাচ না লাগে, নিউক্লিয়াসের ভেতরে ওইটা রয়েছে আমরা এরকম প্যাচ দিই, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে ওইটাকে আমরা এইভাবে প্যাচ দিই। যেমন যদি হয়েছে তোমাকে আমি বলি এই যে ধরো, এবং ওইখানে প্যাচ দিই কি দিয়ে বলো তো, এরকম গোল গোল কিছু হইতেছে তোমার প্রোটিন থাকে, এরকম গোল গোল কিছু প্রোটিন থাকে, নাম হইলো কি বলতো, তার নাম হইলো তার হিস্টোন প্রোটিন। এই প্রোটিনগুলোর নাম হইলো হিস্টোন প্রোটিন। এগুলো হচ্ছে ডিএনএ এর জন্য নাটা হিসেবে কাজ করে। এখন দেখো তো, তোমার নাটাই যদি ছোট হয়, দেখো তোমার কাছে অনেক অনেক সুতা আছে, ছোট নাটার মধ্যে সুতা পেয়ে যেতে সমস্যা। মানে হিস্টোন প্রোটিন গুলো হচ্ছে ছোট, কিন্তু ডিএনএ হচ্ছে অনেক বড়, তাই এখানে যেই কাজটা হয়, সুন্দর করে ডিএনএ আছে, তাই একটা হিস্টোনের মধ্যে সমস্ত ডিএনএ আমরা পেঁচাতে পারি না, এই একটার মধ্যে হচ্ছে দুই তিনটা পেজ দেয়, আবার হচ্ছে দুই তিনটা পেজ দেয়, আবার দুই তিনটা পেজ দেয়। তাহলে এটা কি বলতো, এটা হইতেছে হচ্ছে ডিএনএ, এটা হলো ডিএনএ। এবং ডিএনএ যখন হিস্টোনের সাথে যুক্ত হয়েছে, ডিএনএ যখন হিস্টোনের সাথে যুক্ত হয়েছে, এই ডিএনএ প্লাস হিস্টোনের যে সুতাটা হইতেছে, ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা বলে থাকি নিউক্লিওজোম। ওইটাকে আমরা বলে থাকি নিউক্লিওজোম। ওকে, আচ্ছা এরপরে কাহিনী কি হয় বলতো, এই নিউক্লিওজোম নামক সুতাটা এটা আবার পেঁচাবে, এটা আরো পেঁচায়, আরো পেঁচায়, আরো পেঁচায়, পেঁচায় পেঁচায় পেঁচাইতে পেঁচাইতে আরো ছোট হয়, ঠিক আছে? আরো পেঁচায়, মানে ব্যাপারটা হলো যে দেখো না, আমরা ছোট ছোট ওইরকম হচ্ছে যে দড়ি মিলে এরকম পেঁচায় পেঁচায় হইতেছে, আমরা দড়ি বানাই না পাটের ক্ষেত্রে, ছোট ছোট আঁশ মিলে তো এরকম দড়ি বানাইতেছে এরকম। তাহলে নিউক্লিওজোমটা আবার পেঁচাবে, আবার পেঁচায় টেঁচাইতেছে আরেকটা দড়ি বানায়, এবং নিউক্লিওজোম পরে নিউক্লিওজোম থেকে নতুন যে দড়িটা হবে তাকে আমরা বলতেছি হচ্ছে ক্রোমাটিন। তাকে আমরা কি বলছি বলো তো, কি বললাম, ক্রোমাটিন। এখন বললাম দেখো তো, তোমরা যখন হচ্ছে নিউক্লিয়াস পড়ো, নিউক্লিয়াসের ভেতরে কি পাও? তোমরা দেখবে হইতেছে নিউক্লিয়াসের ভেতরে এরকম কিছু একটা পাও, যে নিউক্লিয়াসের ভেতরে আমাদের কিন্তু ক্রোমোজোম পাওয়ার কথা, ঠিক আছে? ক্রোমোজোম, এবং ক্রোমোজোম দেখতে কেমন, মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে, তারপরে কি হচ্ছে বলতো, দুই সাইড দিয়ে কি থাকে বলতো, দুইটা বাহু থাকে, এরকম কোনো কিছু। কিন্তু বলো তো চ্যাপ্টার 2 তে তোমরা যে হইতেছে নিউক্লিয়াসের ছবি দেখছো, বলো এখানে কি এরকম কোনো ক্রোমোজোম পাইছো, নাকি দেখছো এরকম একটা নিউক্লিওলাস থাকে, ওইটা থেকে কি হয় বলো তো, এরকম কিছু সুতা টুতা বের হয়ে চলে আসে, এরকম কিছু একটা পাইছো না তুমি? তুমি কিন্তু এরকম কিছু একটা পাইছো। ওকে, তাহলে ওই যে সুতাগুলো নর্মালি পাওয়া যায়, এদেরকে আমরা কি বলে থাকি বলতো, ক্রোমাটিন। তাহলে এই হলো সেই ক্রোমাটিন, ঠিক আছে? এই হলো সেই ক্রোমাটিন। এবং এই ক্রোমাটিন থেকে কি হয় বলতো দেখি পোলাপান, এই ক্রোমাটিন থেকেই হয়ে যাবে হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমাটিনটা তারপরে সে কি করবে, আরো পেঁচাবে, আরো পেঁচাবে, ক্রোমাটিনটা সুন্দর করে নিউক্লিয়াসের ভিতরে এরকম ভাবে পেঁচাইতে থাকবে, ঠিক আছে? এরকম ভাবে পেঁচায় 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 এরকম একটা স্ট্রাকচার তৈরি করলো, এরকম একটা স্ট্রাকচার তৈরি করলো। এবং চলো এটার মাঝখানে আমরা কি দিয়ে দিই, একটা সেন্ট্রোমিয়ার দিয়ে দিই। এবং একটা সেন্ট্রোমিয়ার দিয়ে দিলে এই যে তুমি স্ট্রাকচার পাইলা, দুই সাইডে দুইটা বাহু এবং মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার, এই জিনিসটাকে আমরা কি বলতেছি বলতো, এটাকে বলতেছি আমরা ক্রোমোজোম বলতেছি। তাহলে পোলাপান দেখো, আমরা কোত্থেকে কই গেলাম, ডিএনএ হিস্টোনে পেঁচায় বানালাম নিউক্লিওজোম, নিউক্লিওজোম পেঁচায় কি হয় ক্রোমাটিন, ক্রোমাটিন পেঁচায় কি হয় বলো তো, কি ক্রোমোজোম। তাহলে বাদ থাকলো কি দেখো তো বললাম, আমরা কিন্তু এখান থেকে মোটামুটি বংশগতি বস্তুর ডিএনএ দেখে ফেলছি, তারপরে দেখো হচ্ছে জিন, ক্রোমোজোম দেখে ফেলছি। আচ্ছা আরএনএ আলাদা জিনিস, আরএনএ এখানে আসবে না, জিনটা দেখা বাকি। তাহলে জিন জিনিসটা কি, তোমার আমার ডিএনএ তে কিন্তু ছোট ডিএনএ ছোটখাটো একটা টুকরা একটা বৈশিষ্ট্য লিখে থাকে। যেমন ধরো আমাদের ডিএনএ হয়তো এই জায়গাটার মধ্যে হচ্ছে লেখা আছে যে তোমার চুলের রং কেমন হবে, এই জায়গায় হয়তো কি লিখা আছে বলো তো, তোমার চোখের রং কেমন হবে, ঠিক আছে? তো এই যে ডিএনএ একটা ছোট ছোট অংশ যেখানে আমাদের এক একটা করে বৈশিষ্ট্য লেখা থাকে, ওই ছোট ছোট অংশ যেখানে একটা বৈশিষ্ট্য লেখা থাকে তাদেরকে আমরা বলে থাকি এক একটা জিন বলে থাকি। ওকে, তাদেরকে আমরা এক একটা জিন বলে থাকি। যেমন আমি যদি হচ্ছে তোমাদেরকে বলি, এই জায়গাতে তুমি যদি হচ্ছে খেয়াল করো, এই যেখানে যে চুলের যে জিনটা থাকতে, চুলের যে আমার বৈশিষ্ট্য যে অংশটাতে লেখা আছে, এটা কি হবে চুলের জিন। যে চোখের যে বৈশিষ্ট্যটা যেখানে লেখা আছে ডিএনএ এর, ওই যে এই ডিএনএ এই অংশটাকে আমরা কি বলবো, চোখের জিন। ওকে, তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা জিনও দেখে দিলাম। ওকে, তাহলে দেখো এই জিনিসটাই হইতেছে তোমাদের বই সুন্দর করে এই ছবিটা দেয়া আছে, কিন্তু কেন এই ছবি দিচ্ছে তোমাদের বই এই জিনিসটা এক্সপ্লেন করে নাই, সুন্দর করে জাস্ট ছবিটা দিয়ে রাখছে। তাহলে বললাম দেখো, আমরা কিন্তু তখন ধরে এই ছবিটাই পড়তেছিলাম যে এইখানে কি হবে, টুকরা টুকরা করে জিন থাকবে, ঠিক আছে? এইগুলাতে কি থাকবে বলো, টুকরা টুকরা করে জিন থাকবে। এবং
তুমি এরপরে কি পাবা বলো তো, এগুলা প্যাচে টেচে সুন্দর করে এরকম ভাবে যে হিস্টোন হলো, হিস্টোনের মধ্যে হচ্ছে প্যাচ টেচ দিতেছে, তারপরে হইতেছে দেখো এগুলো প্যাচে টেচে কি হলো, নিউক্লিওজোম হইলো, এরপরে কি হবে বলো তো, এগুলো প্যাচে টেচে হয়ে যাবে হচ্ছে ক্রোমাটিন। ওকে, তাহলে এইভাবে হইতেছে আমরা এখান থেকে এই জিনিসগুলো হইতেছে হচ্ছে দেখে নিলাম। আচ্ছা, এইখান থেকে ক্রোমাটিন, হ্যাঁ ক্রোমাটিন, তারপরে এই যে দেখো হচ্ছে ক্রোমোজোম। তাহলে দেখো আমরা হচ্ছে এখান থেকে এই জিনিসগুলো এইভাবে হচ্ছে দেখে নিলাম। আচ্ছা, এরপরে চলো আমরা চলে যাই এর সামনের দিকে। আচ্ছা, এবং এই যে আমরা বলতেছি না বংশগতি বস্তু, প্রধান বংশগতি বস্তুকে বলতো, প্রধান বংশগতি বস্তু হলো হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। ক্রোমোজোমের প্রধান উপাদানটা কি, ডিএনএ। আমরা দেখলাম না ডিএনএ পেঁচাই আলটিমেটলি ক্রোমোজোম হইতেছে, ডিএনএ এর হিস্ট্রি অনেক ভাবে পেঁচাই টেচাই ক্রোমোজোম হয়। তাহলে বলতো হচ্ছে আমাদের ক্রোমোজোমের প্রধান উপাদানটা কি বলতো, আমাদের হয়ে যেতেছে ডিএনএ। ওকে, আচ্ছা, তারপরে হইতেছে তোমরা যদি দেখো তোমাদের বই কিন্তু এরকম আরেকটা কথা লেখা থাকার কথা, বইটা খুলে দেখবা যে ক্রোমোজোম ক্রোমাটিন দিয়ে গঠিত, এরকম কিছু লেখা থাকার কথা, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা কিন্তু হচ্ছে ভালো করে পড়ে দেখবা যে কি জানতে চাইছে, প্রধান উপাদান কোনটা নাকি হচ্ছে কি দিয়ে গঠিত হয়। ওকে, আচ্ছা, এরপরে চলো আমাদের এখান থেকে, তারপর এখান থেকে আমাদের এগুলো পড়া হয়ে গেলে চলো আমরা সামনের দিকে যাই। আমরা এখন চলে আসতেছি হচ্ছে নিউক্লিক অ্যাসিডে। তাহলে পোলাপান আমাদের কি জানা লাগবে, আমাদের জানা লাগবে হইতেছে যে নিউক্লিক অ্যাসিড কয় প্রকার। নিউক্লিক অ্যাসিড হলো দুই প্রকার, ঠিক আছে। নিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে দুই প্রকার, কি কি থাকে বলতো, ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরেকটা কি থাকে বলতো, আরেকটা থাকে হলো আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আর আরএনএ। ওকে, তাহলে এই ডিএনএ আরএনএ দুইটাই হয়ে যাচ্ছে মোটামুটি তিনটা জিনিস দিয়ে তৈরি হয়। সেই তিনটা জিনিস কি বলতো, পেন্টোজ সুগার বা পেন্টোজ শর্করা। ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে হইতেছে, দেখো তো দেখো ডিএনএ এর ক্ষেত্রে পেন্টোজ সুগারটা কি হবে, হবে হইতেছে ডিঅক্সি রাইবোজ সুগার, এবং আরএনএ এর ক্ষেত্রে এই পেন্টোজ সুগারটা কি হবে, রাইবোজ সুগার, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি, দুইটার মধ্যে তুমি কি পাবা বলতো, ফসফেট গ্রুপ পাবা, এখানে কোনো ঝামেলার কোনো কিছু নাই। আচ্ছা, এরপরে তুমি চলে আসো এই দুইটা থেকে তুমি কি পাবা বলতো, পেয়ে যাবে হচ্ছে নাইট্রোজেনাস বেস। আচ্ছা, এই যে নাইট্রোজেনাস বেস যে পাবা, নাইট্রোজেনাস বেস আবার দুই রকমের হয়, পিউরিন আর পাইরিমিডিন। ডিএনএ আরএনএ দুই জায়গার মধ্যেই তুমি হচ্ছে পিউরিন হিসেবে অ্যাডেনিন পাবা আর গুয়ানিন পাবা। আর এইখানে দেখো তো পাইরিমিডিন হিসেবে তুমি ডিএনএ আরএনএ দুইখানেই সাইটোসিন পাবা, কিন্তু ডিএনএ তে থায়ামিন পাবা আর এখানে কি পাবা, ইউরাসিল পাবা। ওকে, এই তো, তাহলে এই জিনিসগুলো নিয়ে কি হইতেছে, আমাদের ডিএনএ আরএনএ তৈরি হলো। আচ্ছা, ডিএনএ আরএনএ যদি হইতেছে তৈরি হয়, এরপরে চলো আমরা চলে যাই ডিএনএ এর গঠন। তাহলে পোলাপান তোমরা যদি হয়েছে দেখো, আমাদের ডিএনএ এর কিন্তু এরকম দুইটা ছবি দেয়া আছে, এখানে দেখো একটা ছবি, এখানে একটা ছবি, এবং মাথায় রাখবা ডিএনএর এই ছবিটা পরীক্ষার জন্য ভয়াবহ রকমের ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য ভয়াবহ রকমের ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে চলে আসে। যে ডিএনএ চিত্রটা আঁকা শেখা লাগবে। এখন যদি বলে জাস্ট ডিএনএ এর চিত্র আঁকো, তখন কি করবা, দুইটাই আঁকবা নাকি একটা আঁকবা? দুইটা আঁকতে পারলে ভালো, এবং তুমি যদি বাসা থেকে প্র্যাকটিস করে যাও তুমি দুইটা আঁকার সময় পাবা, ঠিক আছে, দুইটা আঁকতে পারলে খুবই ভালো। তবে তুমি যদি হচ্ছে দুইটা আঁকার ওইভাবে তুমি না পারো, তাইলে ধরো যে কোনো একটা এঁকে দিলাম, ওইখানে তেমন একটা প্রবলেম থাকে না, যে কোনো একটা আঁকলেই হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবা বলে দেয়া আছে যে রাসায়নিক গঠন বর্ণনা করো বা রাসায়নিক গঠন দেখাও, তখন তোমাকে এটা যে এই ছবিটা আঁকা লাগবে, কারণ এটার মধ্যে দেখো তুমি রাসায়নিক গঠনটা খুব ভালো করে দেখতে পাইতেছো। এই যে শর্করা থাকতেছে, নাইট্রোজেনাস বেস থাকতেছে, ফসফেট থাকতেছে, তো এই ছবির মধ্যে তুমি রাসায়নিক গঠনটা ভালো করে দেখতে পাইতেছো। যদি বলে ভৌত দেখাও, ভৌত গঠন দেখাও, তখন তুমি কোন ছবিটা আঁকবা, এই ছবিটা, ঠিক আছে। যে কারণ এটার মধ্যে দেখো যে ভৌত অবস্থা, সে কি পেঁচানো নাকি হইতেছে, সিঁড়ির ধাপগুলা কিভাবে আছে, এই জিনিসগুলো তুমি এই ছবি দিয়ে ভালো করে দেখতে পাইতেছো। তো ভৌতর কথা বললে তোমাকে তোমাকে হচ্ছে এটা অ্যান্সার করতে হবে। আচ্ছা, এরপরে চলো আমরা এখান থেকে কিছু সুন্দর ইনফরমেশন এখান থেকে আমরা জেনে নেই। এখান থেকে কিছু ইনফরমেশন জেনে নেই, যেমন হইলো এই যে কথাটা, যে আমাদের হেলিক্সের ব্যাস কত, তাহলে ডিএনএ আমরা কি জানি, ডাবল হেলিক্স, পেঁচানো সিঁড়ির মতো। এই যে যে প্যাচটা থাকে, এই প্যাচের ব্যাস কতটুকু, এই প্যাচের ব্যাস হলো আমাদের 20 অ্যাংস্ট্রম। কত অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। ওকে, সিঁড়ির দূরত্ব কতটুকু, ঠিক আছে। আচ্ছা, সিঁড়ির দূরত্ব হইলো, আচ্ছা সিঁড়ির দূরত্ব যাই, এখন হচ্ছে একটা ঘূর্ণন, একটা পূর্ণ ঘূর্ণনের তোমার দৈর্ঘ্য কতটুকু। তাহলে দেখো তো বললাম, আমরা যদি একটা পূর্ণ ঘূর্ণনের কথা চিন্তা করি, এই যে দেখো এখান থেকে শুরু করে একটা পূর্ণ তরঙ্গের মতো চিন্তা করো, তাহলে দেখো তো এখানে সেটা তরঙ্গ শেষ হয়, তাহলে এখান থেকে শুরু করে কি হয় বলতো, এতটুকু একটা পূর্ণ ঘূর্ণন হতে পারে। আবার তুমি যদি চিন্তা করো যে এখান থেকে শুরু করে তুমি ঘুরে ফিরে কোথায় আসবে, এতটুকু, দেখো এইখান থেকে এতটুকু কিন্তু একটা পূর্ণ ঘূর্ণন। ওকে, মানে তোমার একটা অনেকটা পূর্ণ তরঙ্গের মতো যাওয়া লাগবে, এক জায়গা থেকে শুরু করে ওই অবস্থা আবার আসলে একটা পূর্ণ ঘূর্ণন হয়ে গেলো, এবং হচ্ছে পূর্ণ ঘূর্ণন
এটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হয়ে যায় 34 অ্যাংস্ট্রম। এটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হলো হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এখন এটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে যে সিঁড়ি আমরা কি জানি ডিএনএ হচ্ছে পেঁচানো সিঁড়ির মতো, যে সিঁড়ির যে ধাপগুলা, এই ধাপগুলার মধ্যে হচ্ছে দূরত্ব থাকে কতটুকু, ধাপগুলার মধ্যে দূরত্ব থাকতেছে হচ্ছে আমাদের তোমার কতটুকু করে থাকতেছে প্রায় উম, কতটুকু করে থাকতে, আচ্ছা ভালো কথা, পূর্ণ ঘূর্ণনের মধ্যে ধাপ থাকে কয়টা, পূর্ণ ঘূর্ণনের মধ্যে ধাপ থাকে হচ্ছে 10টা। তো যদি হচ্ছে তুমি এই 34 কে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে দুইটার মধ্যে হচ্ছে গ্যাপ কতটুকু করে পাবা, পাবা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এই জিনিসগুলো এখান থেকে জানা লাগবে যে 20 অ্যাংস্ট্রম কোন জায়গাতে, তারপর হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম কোন জায়গাতে, 34 অ্যাংস্ট্রম কোন জায়গাতে। ওকে, আচ্ছা এগুলো যদি এখান থেকে আমরা বুঝে থাকি, তাহলে চলো আমরা এখন চলে যাই কোথায়, আমরা এখন চলে যাব সুন্দর করে হইতেছে ডিএনএ ছবি আঁকতে। ঠিক আছে, তাহলে আমি এখানে হচ্ছে একটা ডিএনএ ছবি আঁকবো, তোমরা হইতেছে আমার সাথে সাথে সুন্দর করে ডিএনএ ছবি আঁকো। তাহলে ডিএনএ ছবি আঁকার জন্য তুমি ফার্স্ট যেটা করবা, সুন্দর করে মনে একটা তুমি হচ্ছে একটা স্কেল নিবা, স্কেল নিয়ে হইতেছে হালকা করে পেন্সিল দিয়ে হচ্ছে কিছু ছাপ দিয়ে দিবা। আচ্ছা তাইলে তুমি কি করবে, সুন্দর করে এখান থেকে হচ্ছে কিছু হচ্ছে তোমাকে দেখে হালকা করে পেন্সিল দিয়ে এইভাবে হচ্ছে একটা লাইন টেনে দিবা। ঠিক আছে, হালকা করে এভাবে একটা লাইন দিবা। তারপরে তোমার কাজ কি হবে বলো তো, এই দিক থেকে তুমি হালকা করে এভাবে আরো একটা হচ্ছে লাইন দিয়ে দিবা। ঠিক আছে, তো এটা হচ্ছে পাশাপাশি আমরা এখন রাসায়নিক গঠনটা দেখতেছি। ওকে, আচ্ছা এইখান থেকে এই দুইটা দাগ যদি হচ্ছে হয়ে যায়, দেখো যেটা বলতেছিলাম, এখান থেকে এভাবে হচ্ছে আমরা দুইটা দাগ দিয়ে দিব। এই দুইটা দাগ যদি এখান থেকে হয়ে যায়, এখন আমরা চলে যাব, আমরা এখান থেকে এই যে দেখো আমরা ওই যে পঞ্চভুজ গুলো এখান থেকে আঁকবো। ঠিক আছে, এই যে এই পঞ্চভুজ গুলা, তোমার ফার্স্ট কাজ কি হবে বলো তো, এভাবে কতগুলো পঞ্চভুজ আঁকা, এখানে একটা ডট দিবা, এখানে একটা ডট দিবা, এখানে একটা ডট, এখানে একটা ডট, তাহলে সুন্দর করে দেখো যে তোমার পঞ্চভুজ হয়ে যাচ্ছে, একটা পঞ্চভুজ। ঠিক আছে, তারপরে ধরো এইখানে একটা দিবা, এইখানে একটা দিবা, তারপরে যে এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, তাহলে কি হয়ে গেল বলো তো তোমার আরেকটা পঞ্চভুজ হয়ে গেল। এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, তাহলে এখানে তোমার কি হয়ে গেল, আরো একটা পঞ্চভুজ হয়ে গেল। ওকে, আরেকটা দিতে চাইলে আরো একটা দিতে পারো, আমাদের নিচে জায়গা আছে, আমরা এখানে আরো একটা দিয়ে দিলাম, তাহলে এখানে আমরা আরো একটা পঞ্চভুজ এঁকে দিলাম। ওকে, আমাদের কিন্তু আরো একটা পঞ্চভুজ এখানে আঁকা হয়ে গেল। এখন আমরা কি করব, এই পঞ্চভুজগুলো দেখো তো মাথা উপরের দিকে না পোলাপান, আমি এখানে তো গ্রাফিক টাইপে আঁকতেছি, গ্রাফিক টাইপে আমার আঁকা কি তেমন একটা ভালো হয় না, তো অন্যরকম হয়ে গেছে। তোমরা যতটুকু পারো চেষ্টা করো হচ্ছে পঞ্চভুজ যেন পঞ্চভুজের মতোই লাগে, গোল লাগাল্লা বা হচ্ছে চতুর্ভুজ ষড়ভুজ যেন না হয়ে যায়। আচ্ছা দেখো এখন তুমি কি করবে বলো তো, এগুলো এখন উল্টায়া দিবা, উল্টা পঞ্চভুজ আঁকবা এখন এখানে। ঠিক আছে, এই বরাবর কি করবে, উল্টা পঞ্চভুজ আঁকবা। ওকে, এই যে দেখো এই বরাবর উল্টা পঞ্চভুজ এঁকে দাও, এখানেও সেম, জাস্ট উল্টায়া দাও। তারপরে এইটার অপোজিটেও তুমি আরো একটা এঁকে দাও পঞ্চভুজ, এইটার অপোজিটেও আরো একটা পঞ্চভুজ এঁকে দাও। আচ্ছা, এইটা যদি এঁকে দাও, এখন এই যে আমাদের এটা ডিএনএ তো সিঁড়ির মতো না, সিঁড়িতে দুই সাইডে দুইটা হাতল থাকবে, দুই সাইড দিয়ে ধরার জন্য দুইটা হাতল থাকবে, তাইলে দেখো এই যে আমরা হাতল লাগতেছে, কিন্তু এই শুধু শর্করা দিয়ে তো আর হাতল হবে না, এদেরকে কি করা লাগবে, আবার জোড়া দেওয়া লাগবে। তাহলে জোড়া দেওয়ার জন্য আমরা এখানে কাকে নিয়ে আসবো, আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে ফসফেটকে। তোমার কাজ হলো এদের সবার মাঝখানে একটা করে হচ্ছে ফসফেট দিয়ে দাও, এখানে কি করে একটা করে হচ্ছে ফসফেট দিয়ে দাও, এইদিকেও কি করো একটা করে ফসফেট দিয়ে দাও, ফসফেট, ফসফেট, ফসফেট। ওকে, এখন তোমার কাজ হচ্ছে এই যেগুলোর সাথে যুক্ত করা, তোমার কাজ হবে এই যে এখান থেকে এক টানে ফসফেটকে উপরেরটার সাথে যুক্ত করে দিবা, ফসফেটকে এক টানে উপরেরটার সাথে যুক্ত করে দিবা, উপরের শর্করার সাথে, এবং নিচেরটার সাথে যুক্ত ডিরেক্ট করবা না, ওটা কোনা বানাবা, কোনা বানায় পরে যুক্ত করবা, কোনা বানায় পরে। তোমরা দেখা যায় পোলাপান দেখো আমি যে কথাগুলো বলতেছি তোমাদেরকে বারবার এই কথাটা বলা হয়, তোমার ফিগারটা যেন সাইন্টিফিক্যালি কারেক্ট হয়, সুন্দর হোক বা না হোক, সুন্দর হলেও যদি তোমার ফিগার সাইন্টিফিক্যালি কারেক্ট না হয় তোমাকে কিন্তু মার্কস দিবে না। তো তোমরা যদি তোমরা দেখা যেগুলো আছে নিজেরটাও টান দাও, টান দিয়ে একটা নিয়ে দেখো তো এখানে কি যে নিচেরটা এরকম কোনা হয়ে আসছে না, এখানে কোনা হয়ে আসছে কারণ এখানে আর একটা কার্বন থাকে, ওইগুলো তোমরা এখন বুঝবে না, ইন্টারমিডিয়েটে ওঠো তখন এখানে এগুলো বুঝতে পারো যে কেন এখানে একটা কোনা হয়, কিভাবে আর একটা কার্বন থাকে। তাহলে দেখো নিচেরটার সাথে যখন যুক্ত করবে তখন কি করবে, কোনা বানায় দিবা। এখন বলো তো দেখি, বলো
মানে এখানে উপরেরটার সাথে একটা দিয়ে যুক্ত করছিল না, এই যে দেখো এখানে কি উল্টে গেছে, তো তাহলে দেখো যে নিচেরটার সাথে যে এই কোণাটার সাথে একটা যুক্ত করে দিবা ফসফেট গুলোকে। ভালো কথা। এবং দেখো যে উপরেরটার সাথে যুক্ত করার সময় এখানে কি করবো, কোণা বানায় দিব, কোণা বানায় দিয়ে দিলাম। ওকে। আচ্ছা তাইলে দেখো এখান থেকে কিন্তু এগুলো হচ্ছে আমাদের যুক্ত হয়ে গেল। আচ্ছা এখন আমাদের কাজ কি হবে বলো তো দেখি বললাম। এখন আমাদের কাজ হবে এখানে নাইট্রোজেন যে আমাদের বেস যেগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দিব। তাহলে এখন ধরো সুন্দর করে এই দিক থেকে হইতেছে আমরা দিয়ে দিলাম, ধরো একটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, এই দিক থেকে আমরা টান দিয়ে এই পাশে কাকে দিয়ে দিলাম, এই পাশে দিয়ে দিলাম, ধরো আমরা এখানে একটা বক্স বানিয়ে দিলাম, এখানে একটা বক্স বানিয়ে দিলাম, তারপরে এই পাশে এরকম আরেকটা বক্স বানিয়ে দিলাম, এদের মধ্যে কি হইতেছে নাইট্রোজেনাস বন্ড হইতেছে। এইদিকে কি করলাম, এইভাবে একটা বক্স দিলাম। এইদিকে আমরা, তোমাদের বই কি এইভাবে দিছে নাকি সোজা করে দিছে? আচ্ছা তোমাদের বই সোজা করে দিছে, থাক। তোমাদের বই যদি সোজা করে দেয় তাহলে তো স্টাইল করে 3 কোণা 4 কোণা বক্স করা লাগবে না, আমরা চাইলে এরকম আলাদা আলাদা শেপ করে আলাদা আলাদা করে এটিজিসি বুঝাইতে পারতাম। তো তোমাদের বই যেহেতু আরো ইজিয়ার করে দিছে, জাস্ট 4 কোণা বাক্স দিছে, হ্যাঁ ভালো, আমরা 4 কোণা বাক্সই আঁকবো তাহলে, খুবই ভালো। এইভাবে কি করবা, টান দিবা, টান দিয়ে খালি 4টা বাক্স বানিয়ে দিবা। তোমাদের বই যেহেতু এভাবে দিছে তোমরা ওইভাবে আঁকো, এত পাকনামি করা লাগবে না। 4টা করে বক্স বানিয়ে দিবা, এইদিকেও কি করো 4টা করে এভাবে বক্স বানিয়ে দাও। ওকে। আমি তো এখানে এইভাবে আঁকতেছি, তোমরা একটু সুন্দর করে আর কি বক্সটা হচ্ছে বানাও। বক্স তো আশা করি সবাই সুন্দর করেই বানাইতে পারবা, এখানে ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা তাইলে দেখো এখান থেকে যখন এই জিনিসগুলো দিয়ে দিলে, এখন চলো তুমি তোমার নিজের ইচ্ছা মতো বসায় দাও। এটা যদি হয় এ, এটা হবে কি বলো টি, এটা যদি হয় হইতেছে টি, এটা হবে কি এ, এটা যদি হয় হচ্ছে জি, এটা হবে কি সি, ঠিক আছে, এটা যদি হয় এই জি, এটা কি হবে সি, তো এরকম র্যান্ডমলি থাকবে। এখন এ আর টি এর হাইড্রোজেন বন্ড আমাদের এখানে যদি হইতেছে বলি, আহ এখানে যদি হইতেছে দেখো, আচ্ছা তাহলে আমরা কি জানি যে আমরা যদি বলি এ আর টি, এই দুইটার মধ্যে হচ্ছে কয়টা করে হাইড্রোজেন বন্ধন থাকে, আমরা সেই বাচ্চাকাল থেকে জানি করে দুইটা করে। তোমরা যেটা করো পোলাপান একদম ডিরেক্ট টান দিয়ে দাও, মাথায় রাখবা হাইড্রোজেন বন্ধনে আমরা এরকম ডিরেক্ট দাগ দিব না, আমরা যেটা করবো সুন্দর করে ডট ডট দিয়ে যাব। তাইলে এখানে এরকম ডট ডট দিয়ে ডট ডট দিয়ে দুইটা দাগ দিয়ে দিবা। এই দুইটা দাগ মানে হলো কি, এখানে আমার দুইটা করে হাইড্রোজেন বন্ধন হয়েছে, এরকম করে ডট ডট দিয়ে হয়েছে 3টা দাগ দিবা। এটা দিয়ে কি বোঝায় বলতো, হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ধন হয়েছে, ঠিক আছে। ও সরি, এখানে তো 3টা হবে না, এখানেও কয়টা হবে, এখানেও 2টাই হবে, তাহলে এখানে হচ্ছে দাগ দিয়ে 2টা বোঝায় দিবা। এখানে হচ্ছে ডট ডট দিয়ে হইতেছে কি করবা, জি আর সি এর মধ্যে কয়টা করে দিয়ে দিবা বলতো, জি আর সি এর মধ্যে দিয়ে দিবা 3টা করে হচ্ছে বন্ধন দিয়ে দিবা। জি আর সি এর মধ্যে তো 3টা থাকে। আবার এখানেও কি করবা, এভাবে ডট ডট দিয়ে তুমি 3টা দিয়ে দিবা জিএসসি এর মধ্যে। ওকে। তাহলে দেখো পোলাপান আমাদের কিন্তু মোটামুটি যদি বলি আমাদের কিন্তু হচ্ছে ডিএনএ আঁকা শেষ। তাইলে আমরা এখন কি করব, সুন্দর করে এই যে যে লম্বা লম্বা যে পেন্সিল দিয়ে দুটো দাগ দিছিলাম যে আমার লাইন গুলা স্ট্রেট রাখার জন্য, আমরা কি করবো ওইটাই করবো। তোমরা চাইলে এখানে এই যে আমারটা দেখো একটু ডান বাম হয়ে গেছে, এটা এই যে তুমি হাইড্রোজেনাস নাইট্রোজেনাস যে বেস গুলো আছে এগুলো যদি তুমি একই লাইন বরাবর রাখতে চাও, এইখানে একটা দাগ দিয়ে রাখতে পারো, যেগুলো তুমি পরবর্তীতে কি করবা, পেন্সিল দিয়ে হচ্ছে মুছে দিবা। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে এই বাকি জিনিসপত্র মুছে দিলাম, আমাদের কিন্তু ডিএনএ টাকা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তো আমরা যদি বলি এটা তাহলে হচ্ছে কি দেখলাম আমরা রাসায়নিক গঠনটা, আর যদি ভৌত গঠন বলি এটা তো এটার মধ্যে তো বলা যায় তোমরা হচ্ছে পোলাপান একদম পুরাই প্রো, সুন্দর করে কি করবে এভাবে হচ্ছে সাপ আঁকবা, ঠিক আছে, এরকম ভাবে হইতেছে সাপটা এঁকে তোমরা দেখা যায় এটা সুন্দর করে এঁকে ফেলতে পারো। তো এইটার মধ্যে হইতে স্যার আমি যাইতেছি না, তোমরা এরকম নিজেদের মতো করে সাপ এঁকে দিয়ে দিবা। তবে একটা ব্যাপার হচ্ছে মাথায় রাখবা, যেটা বলতেছি তোমরা হচ্ছে সাইন্টিফিক্যালি তোমাদের ছবিটা কারেক্ট করো না, সেটা কি বলো তো, সেটা হলো যে আমাদের প্রত্যেকটা পূর্ণ ঘূর্ণনে কতটুকু কতগুলো হাইড্রোজেনাস যে বেস, আমাদের নাইট্রোজেনাস বেস কত জোড়া থাকবে বা কতগুলো থাকবে বলো তো, 10 জোড়া থাকবে না, 10টা সিঁড়ির ধাপ, তোমরা দেখা যায় এইখানেই দিয়ে দাও 10টা, এখানে দিয়ে দাও কয়টা 10টা, এটা হবে না। এই একটা প্যাচের মধ্যে 5টা দিবা আর একটা প্যাচের মধ্যে 5টা দিবা, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবং এরপরে দেখো তোমাকে যদি বলে ডিএনএ ছবি আঁকতে, তোমরা দেখা যায় জাস্ট এতটুকুই এঁকে দিয়ে আসো। তোমরা কিন্তু চাইলে একটু একটু লেভেলিংও করতে পারো, ওকে, যেমন হচ্ছে উপরের দিকে একটু এরকম টান দিয়ে দিয়ে দিলা কি হচ্ছে 20 অ্যাংস্ট্রম, এই দিয়ে টান দিয়ে লিখে দিলে কি 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 34 অ্যাংস্ট্রম, তারপরে কি করলো দুইটার মধ্যে দাগ দিয়ে দিয়ে দিল হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তোমার পোলাপান ডিএনএ ছবি কিন্তু সবাই আঁকবে, কিন্তু তোমার ধরো এরকম ছোটখাটো জিনিসগুলাই কিন্তু তোমার খাতাকে অন্য সবার খাতা থেকে আলাদা করবে। ওকে। তো এই ব্যাপারগুলোতে আমরা একটু কেয়ারফুল থাকবো। আচ্ছা এই জিনিসগুলো যদি হইতেছে আমরা এখান থেকে বুঝে থাকি, তাহলে চলো আমরা চলে যাই হইতেছে সামনের দিকে।
সামনের দিকে যদি যাই, ডিএনএ স্ট্রাকচার দেখা হলো, এখন চলে আসে আরএনএ। আরএনএ থেকে তো হচ্ছে পোলাপান আমরা জানি নাম কি, রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আমি এখানে লিখি জিনিসগুলো, নাম কি, রাইবোনিউক্লিক অ্যাসিড। তারপরে হইতেছে এর মধ্যে কোন শর্করা আমরা পাবো, রাইবোজ শর্করা পাবো। নাইট্রোজেনাস বেজের মধ্যে একটা ঝামেলা থাকে, সেটা কি বলতো, এখানে ইউরাসিল আমরা পাবো। এখানে কিন্তু আমরা থাইমিন পাবো না, এখানে আমরা ইউরাসিল পাই। এবং মাথায় রাখা লাগবে, আমাদের যারা হইতেছে আমরা মানুষ যারা আছি বা উদ্ভিদ যারা আছি, যাদের বডিতে ডিএনএ আছে, বা যারা আমরা একটু হচ্ছে মানে যারা আমরা কোষীয় প্রাণী আছি, তাদের কিন্তু হচ্ছে ডিএনএ এর পাশাপাশি আমাদের বডিতে কিন্তু আরএনএও থাকে, কিন্তু আমাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু ডিএনএ এর মধ্যেই লেখা থাকে। তোমার আমার বৈশিষ্ট্য, আমরা যারা আমাদের মানুষের শরীরে কি হয় বলতো, তোমার আমার বৈশিষ্ট্যগুলা ডিএনএ তেই লেখা থাকে। এবং ওই ডিএনএ থেকে কি হয় বলতো, বৈশিষ্ট্যগুলা প্রকাশ করার জন্য বিভিন্ন রকম আরএনএ এর হেল্প লাগে, আরএনএ অন্যান্য কাজ করে। কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যাদের হইতেছে, আমি এখানে লিখে দেই, কিছু কিছু ভাইরাস না, সমস্ত ভাইরাসদের ক্ষেত্রেই, ভাইরাসের ক্ষেত্রে কি হয় হইতেছে, আমার হয় ডিএনএ থাকবে, তাদের বডিতে হয় ডিএনএ থাকবে, না হলে কি থাকবে বলতো, আরএনএ থাকবে। তাহলে যে সকল ভাইরাসের বডিতে আরএনএ থাকে তাদের তো ডিএনএ থাকলো না, তাহলে তাদের তো বৈশিষ্ট্যগুলো ডিএনএ তে রাখার সুযোগ সুবিধা নেই। তাহলে তাদের এই বৈশিষ্ট্যগুলো কোথায় থাকে, আরএনএ তে থাকে। ওকে, এক্সাম্পল কি, ভাইরাসের এখানে আরএনএ আছে, এবং হইতেছে এটার এক্সাম্পল কি বলতো, এটার এক্সাম্পল হইলো যে হইতেছে, একটা এক্সাম্পল হলো হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, ওই টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে তোমার আরএনএ, তার বংশগতীয় বস্তু সে হচ্ছে বহন করে। আচ্ছা, এরপরে পোলাপান আমরা চলে আসি কোথায়, চলে আসি হচ্ছে জিন। জিনের মধ্যে যদি আসি, তোমাদেরকে এই ব্যাপারটা একটু বোঝা লাগবে যে আমাদের তোমার আমার বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে কিভাবে নিয়ন্ত্রিত হয়। পোলাপান দেখো, তোমার আমার দেহ তৈরি হইতেছে কি দিয়ে বলতো, প্রোটিন দিয়ে। এর আমরা জানি না প্রোটিনের কাজ কি, দেহ গঠন করা। তোমার আমার দেহের সমস্ত কিছু হইতেছে কি বলতো, বলতো হচ্ছে প্রোটিন দিয়ে হইতেছে তৈরি। ওকে, তোমার ইভেন আমার তোমার আমার যে চুল, যে নখ, এগুলো হচ্ছে কি দিয়ে তৈরি বলতো, প্রোটিন দিয়ে তৈরি। তাহলে তোমার আমার দেহ গঠনের জন্য প্রোটিন লাগবে। এবং দেখো আমাদের এক একজনের দেহ তো এক এক রকম, তাহলে দেহ গঠনের জন্য কি রকম প্রোটিন লাগবে এগুলো কোথায় লেখা থাকে, আমাদের ডিএনএ এর মধ্যে লেখা থাকে। আবার দেখো তোমার আমার দেহের যে কাজকর্ম কি দিয়ে নিয়ন্ত্রিত হয়, কি দিয়ে নিয়ন্ত্রিত হয়, এনজাইম দিয়ে। তাহলে এই যে আমাদের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কি দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে, এনজাইম দিয়ে। এবং এই যে তোমার আমার বডিতে কি রকমের এনজাইম আছে সেগুলো দিয়ে কাজকর্ম নিয়ন্ত্রণ হইতেছে, এবং আমাদের বৈশিষ্ট্যগুলো বা আচার আচরণ বা সমস্ত কাজকর্ম এইগুলো দিয়েই নিয়ন্ত্রণ হয়। ওকে, তাহলে দেখো আমাদের এই যে কোন এনজাইম তৈরি হবে বা কোন প্রোটিন তৈরি হবে, কই লেখা থাকে, ডিএনএ তে। এবং তোমার মাথায় রাখা লাগবে এনজাইমও কি বলতো, এক ধরনের প্রোটিন, বা আমাদের কাজকর্ম নিয়ন্ত্রণ করে যেগুলো হরমোন, হরমোনেরও দেখা যায় একটা হিউজ পার্টি হয়ে যাচ্ছে প্রোটিন। তাহলে দেখো তো, আমাদের ডিএনএটা যদি হইতেছে এই প্রোটিন তৈরি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কিন্তু সে তার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। দেখো আমাদের বৈশিষ্ট্যগুলো আসলে নিয়ন্ত্রণ হয় কিভাবে, যে ধরো এটা হলো হচ্ছে নিউক্লিয়াস, এখন নিউক্লিয়াসের ভেতরে এইটা ধরো হইলো গিয়ে তোমার, এইটা হইলো গিয়ে হচ্ছে তোমার একটা ডিএনএ, এবং এই ডিএনএ এর মধ্যে হচ্ছে লেখা আছে কি বলতো, এই ডিএনএ এর মধ্যে এখানে তো লেখা আছে যে হচ্ছে তোমার চুলের কালার কি হবে, তোমার চুলের কালার হয়ে যাবে হচ্ছে লাল। ঠিক আছে, যে লাল কালারের চুল বানানো লাগবে। এখন তোমার এই যে লাল কালারের চুল বানানোর জন্য কি বানানো লাগবে, এই যে এই টাইপের একটা প্রোটিন বানানো লাগবে। এখন প্রোটিন কি বানায় বলতো, প্রোটিন বানাতে হচ্ছে রাইবোসোম। এবং রাইবোসোম কোথায় বসে আছে, সে কিন্তু বসে আছে এই যে তোমার দেখো যে সাইটোপ্লাজমের মধ্যে, সে কিন্তু হচ্ছে টুপ করে বসে আছে। তাহলে তোমার এখন মাথায় রাখা লাগবে, এই যে আমাদের রাইবোসোম যে প্রোটিন বানাবে, সে তো হচ্ছে নিজে নিজে প্রোটিন বানাবে না, তাকে হচ্ছে দেখা যায় এই প্রোটিন বানানোর তোমার হচ্ছে সিগন্যাল দেয়া লাগবে, হুকুম দেয়া লাগবে যে এই তুমি আমার এইরকম প্রোটিন বানায় দাও। ঠিক আছে, তো এই যে এখন কি রকমের প্রোটিন লাগবে এটা কোথায় লেখা আছে, ডিএনএ এর মধ্যে। এখন ডিএনএ কি, তোমরা আমাকে পোলাপান বলো তো দেখি, এই ডিএনএ কি কোনো সময়ে সে কি তার এই নিউক্লিয়াস ছেড়ে থেকে কি ডিএনএ কখনো বের হয়? ডিএনএ কিন্তু কখনোই নিউক্লিয়াস ছেড়ে হইতেছে বের টের হবে না। ঠিক আছে, ডিএনএ কিন্তু কখনোই নিউক্লিয়াস ছেড়ে বের টের হবে না। তাহলে তোমার এখান থেকে সে খেয়াল রাখা লাগবে। এই জন্য হচ্ছে আমরা কি করার করে, ডিএনএ সুন্দর করে একটা এমআরএনএ বানায় ফেলে, এখানে একটা ছাপ দেয়, এবং এমআরএনএ এর মধ্যে একটা ছাপ্পা মেরে দেয় যে লাল চুলের জিন বানানোর জন্য যে সকল জিনিসপত্র লাগবে কিভাবে বানাবে, এই মেসেজটা সেই এমআরএনএ এর মধ্যে বা একটা আরএনএ এর মধ্যে আর কি দিয়ে দেয়। তো ওই আরএনএটা কি করে বলতো, আরএনএটা তারপরে সাঁতার কাটে, সুন্দর করে সাঁতার কাটে, সাঁতার কেটে 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 কোথায় চলে আসে বলতো, চলে আসে রাইবোজোমের কাছে। এবং রাইবোজোম তখন আবার দেখে কি বলতো, রাইবোজোম হইতেছে দেখে যে সুন্দর করে যে আমার কোন রঙের হইতেছে বা কোন প্রোটিনটা বানানো লাগবে, তখন সে কি করবে, বিভিন্ন জায়গা থেকে অ্যামিনো অ্যাসিড নিয়ে এসে আর ওই প্রোটিনটা বানায় দিবে। এবং ওই প্রোটিনটা বানানোর ফলে কি হলো বলতো, আমার ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পাইতেছে। তাহলে বললাম দেখো তো আমরা এখানে কি দেখছিলাম, ফার্স্টে বৈশিষ্ট্যটা কোথায় লেখা ছিল, ডিএনএ এর মধ্যে লেখা ছিল। ডিএনএ থেকে বলতো এটা কার কাছে গেছে বৈশিষ্ট্যটা, একটা আরএনএ এর মধ্যে গেছে, যে ওই করে বৈশিষ্ট্যটা নিয়ে আসে। আরএনএ থেকে ওটা কার কাছে গেছে বলতো, আরএনএ থেকে গেছে, এটা চলে গেছে একটা প্রোটিন তৈরি করলো। এবং এই প্রোটিন তৈরির মাধ্যমে কি তৈরি হলো বলতো দেখি পোলাপান, বৈশিষ্ট্য
আমাদের হচ্ছে নিয়ন্ত্রিত হলো। ঠিক আছে? তাহলে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে কি বলতো? প্রোটিন থেকে হয়ে গেল হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে এই যে দেখো এখানে কিন্তু আমাদের এই ফ্লো চার্টটি কিন্তু এখানে দেয়া আছে। ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে কি দেখো তো? বৈশিষ্ট্য। ওকে? তাহলে পোলাপান দেখো এখান থেকে এই জিনিসগুলো যদি হইতেছে আমাদের বোঝা হয়ে থাকে, তাহলে জিন থেকে আমাদের এই ব্যাপারটা যে জিন কিভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখন আমরা চলো প্রিভিয়াস এর কিছু কোয়েশ্চেন দেখে নিই। তাহলে পোলাপান বলো তো দেখি, ডিএনএ এর ডাবল হেলিক্সের ব্যাস কতটুকু? আমরা কত অ্যাংস্ট্রম? আমরা দেখছি 20 অ্যাংস্ট্রম। ডিএনএ অণুর দুটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কতটুকু? ডিএনএ অণুর দুটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হলো তোমার একটার দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। তাহলে হচ্ছে দুইটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হবে কি? 68 অ্যাংস্ট্রম। ওকে? আচ্ছা, এরপরে চলে আসো মতিন তামাক পাতায় এক ধরনের মোজাইক রোগ দেখতে পেল। উল্লেখিত রোগটির ভাইরাসের বংশগতি ও বস্তুতে কি থাকে? তাহলে দেখো তামাক পাতায় মোজাইক রোগ দেখতে পাইছে, তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো ভাইরাসটা কি হবে? টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে বংশগতি বস্তু আমরা দেখলাম না কি থাকে? জাস্ট আরএনএ থাকে, ওদের কোনো ডিএনএ থাকবে না। ভাইরাসে হয় আরএনএ থাকে, না হলে ডিএনএ থাকে। যাদের ডিএনএ থাকে তাদের আরএনএ থাকবে না, যাদের আরএনএ থাকবে তাদের কোনো ডিএনএ থাকবে না। ওকে? আচ্ছা, তারপরে দেখো উল্লিখিত রোগের ভাইরাসের বংশগতীয় বস্তুতে বিদ্যমান কি কি থাকে বলতো? এখানে কি তুমি এ আর টি পাবা? টি পাবা? পাবা না তো। আরএনএ এর মধ্যে কি তুমি এ আর ইউ পাবা? তাহলে এটা আমরা পাইতেছি না। জিআরসি পাবো? হ্যাঁ জিআরসি আমরা পাবো। এ আর ইউ পাবো? হ্যাঁ এ আর ইউ পাবো। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি বলতো? কারেক্ট অ্যান্সার হয়ে গেল সি। আচ্ছা, এরপরে চলে আসো, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কি? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হইতেছে আমাদের এককের নাম হলো হচ্ছে জিন। পোলাপান এই যে দেখো এই টাইপ কিছু ইনফরমেশন তোমাদের বই কিন্তু সুন্দর করে দেয়া আছে। এগুলো তোমাদের বইয়ের মধ্যে দেখো যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম, যখন তুমি হচ্ছে রিডিং পড়বে তখন মানে কোশ্চেন পড়ে মানে হ্যাঁ ক্রোমোজোম হতে পারে, ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে, জিনও হতে পারে। এখন এই জিনিসগুলো কিন্তু তোমাদের বইয়ের ডিরেক্ট লাইন থেকে তোলা। তো এইরকম যে জিনিসগুলা, যে সকল লাইন তোমাকে কনফিউজ করতে পারে, ওইগুলো একটু ভালো করে হচ্ছে পড়ে রাখবা। ওকে? আচ্ছা, তারপরে দেখো কোনটি বংশগতীয় বস্তু? বংশগতীয় বস্তু হলো ক্রোমোজোম। আচ্ছা, এরপরে চলে আসো, ইউরাসিল কোথায় পাওয়া যায়? ইউরাসিল পাওয়া যায় আরএনএ তে, এটা হচ্ছে আমরা দেখে নিছি। তারপরে চলে আসো, আরএনএ তে কি থাকে? রাইবোজ শর্করা, ঠিক আছে, অজৈব ফসফেট এটাও থাকে, নাইট্রোজেন ঘটিত বেস এটাও থাকে। তাইলে এটা আমাদের অ্যান্সার কি হয়ে গেল? ডি। আচ্ছা, এরপরে চলে আসো, চিত্রে ইংরেজি বর্ণমালার বর্ণগুলো কি নির্দেশ করছে? কি ইংরেজি বর্ণমালা গুলো যে জি সি এ টি, তাহলে এগুলো কি কার নির্দেশ করতেছে? চিত্র চিত্রিত বস্তুটি বংশগতির রাসায়নিক ভিত্তি, হ্যাঁ ডিএনএ কে হচ্ছে রাসায়নিক ভিত্তি বলা হয়, ক্রোমোজোমকে বলা হয় ভৌত ভিত্তি। রাইবোজ সুগারের গঠন উপাদান, এর একটি গঠন উপাদান না, এখানে ডিঅক্সি রাইবোজ সুগার লাগে। এটি পলিনিউক্লিওটাইডের বিশেষ গঠন। হ্যাঁ কথা ঠিক আছে, এটা হচ্ছে পলিনিউক্লিওটাইড। তাহলে দেখো আমাদের অ্যান্সার কি হয়ে গেল? আমাদের 1 আর 3। ওকে? অ্যান্সার হয়ে গেল হচ্ছে বি। এরপর চলে আসো, ডিএনএ কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন? ঠিক আছে, কেন রাসায়নিক ভিত্তি বলা হয়? এই বই কিন্তু সুন্দর করে লেখা আছে যে কি করে তোমার আমাদের এই যে তার যে হচ্ছে রাসায়নিক গঠনের মাধ্যমেই সে কি করতেছে বলতো? আমাদের এই বৈশিষ্ট্যগুলো সে ধারণ করতেছে, বহন করে চলতেছে। তো এর মাধ্যমে এই কারণে আমরা কি বলছি? রাসায়নিক ভিত্তি। দেখবো হচ্ছে আরো সুন্দর করে গোছানো একটা অ্যান্সার আছে বই, ওই অনুসারে তোমরা ওটা পড়ে নিবা। আচ্ছা, এরপর আমরা চলে আসি যে চিত্র পি আর চিত্র কিউ। আমি জানি না তোমরা হচ্ছে চিনতে পারতেছো কিনা, যে চিত্র পি হয়েছে কি বলতো? চিত্র পি হইলো, সে হইলো হইতেছে আমাদের এই যে এটা একটা এক্স ক্রোমোজোম, এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম। দেখো দুইটা ক্রোমোজোম সমান সমান। আর আমরা কি জানি ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই থাকে, এবং আমরা জানি না এক্সটা বড় হয় ওয়াইটা ছোট, এই যে এটা এক্স এটা ওয়াই। তাহলে আমরা দুইটা ক্রোমোজোম দেখতে পাইছি দিতেছি। তাহলে দেখো বলছে চিত্র পি এর প্রধান উপাদানের রাসায়নিক গঠন ব্যাখ্যা করে। এটা কিন্তু আমি শুরুতেই বলছি, ক্রোমোজোমের প্রধান উপাদানটা কি? ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ। তাহলে প্রধান উপাদান ডিএনএ, চিত্র বি এর প্রধান উপাদান ডিএনএ, এটা রাসায়নিক গঠন ব্যাখ্যা করতে বলছে। তাহলে তুমি কোন ছবিটা আঁকা বলো তো দেখি পোলাপান? তোমাকে কিন্তু ওই যে এই ছবিটা কিন্তু আঁকা লাগবে। এই যে আমাদের এই ছবিটা কিন্তু তোমার তখন এঁকে দেয়া লাগবে। ওকে? তাহলে দেখো এটা এখান থেকে ভালো করে পড়ে ফেললে আমরা চলে যাই আমার মেন্ডেলের পরীক্ষা এবং সূত্র। তাহলে এই লোক হলো, এই লোকের নাম কি? এই লোকের নাম হলো মেন্ডেল। তো মেন্ডেল কি করছিল? মেন্ডেল একজন হইতেছে ধর্মযাজক ছিলেন, খ্রিস্টান ধর্মযাজক বা পাদ্রী ছিলেন। উনি যেটা করতেন, আহ খ্রিস্টান ধর্মযাজক বা পাদ্রীরা দেখা যেত তারা যেখানে থাকতেন আর কি চার্চের আশেপাশে, ওর আশেপাশে দেখা যায় তারা যেন নিজেদের খাবার নিজেরা চাষবাস করে একটু খেতে পারে, শাকসবজি করে খেতে পারে, বাগান টাগান থাকে। উনার মধ্যে হচ্ছে মটরশুঁটি লাগাইতেছিলেন। তো মটরশুঁটি লাগাই টাগাই উনি যেটা করলেন আর কি পোলাপান, তোমাদের একটা বিষয় just একটু মাথায় রাখা লাগে। বলো তো, তোমার আমার বৈশিষ্ট্য, তোমার আমার বৈশিষ্ট্য আমরা কার কাছ থেকে পাই বলো তো? আমরা কিন্তু হইতেছে বাবা আর মা দুইজনের কাছ থেকে কিন্তু হচ্ছে পাই। ঠিক আছে? আমরা কিন্তু সবাই আমাদের বৈশিষ্ট্য কার কার কাছ থেকে পাই বলতো?
বাবা আর মা দুজনের কাছ থেকেই পাই। তাহলে দেখো তো এটা ধরো হইতেছে এক্স। তাহলে তোমার একটু মাথায় রাখা লাগবে, এক্স যে বাবার কাছ থেকেও কি পাবে বলতো, তার গায়ের রঙের বৈশিষ্ট্য পাবে, মায়ের কাছ থেকেও গায়ের রঙের বৈশিষ্ট্য পাবে। সে একটা বৈশিষ্ট্য বা জিন পাবে। বাবার কাছ থেকেও কি পাবে বলতো, তার লম্বা খাটো হওয়ার জিন পাবে, মায়ের কাছ থেকেও সে কি পাবে, লম্বা খাটো হওয়ার জিন পাবে। বাবার কাছ থেকেও সে কি পাবে, চোখের রঙের জিন পাবে, মায়ের কাছ থেকেও চোখের রঙের জিন পাবে। মোটামুটি সব বৈশিষ্ট্য এরকম, বাবার কাছ থেকেও একটা জিন আসে, মায়ের কাছ থেকেও একটা জিন আসে। তো মেন্ডেল যেটা করলেন আর কি, সুন্দর করে উনি হইতেছে ফার্স্টে দুইটা হচ্ছে গাছ নিলেন, দুইটা মটরশুঁটি গাছ নিয়েছিলেন। তো মটরশুঁটি গাছগুলা কি নিয়েছিলেন, তারা দেখতে হইতেছে লম্বা, এবং উনি এমন দুইটা লম্বা মটরশুঁটি গাছ নিয়েছিলেন যেটার মধ্যে গেছে বলতো, বাবার জিনটা হইতেছে লম্বা হওয়ার জিন, এই মায়ের জিনটাও ছিল লম্বা হওয়ার জিন। ওকে, এমন একটা লম্বা গাছ নিছে যে এই লম্বা গাছটা তার বাবার কাছ থেকে লম্বা হওয়ার জিন পেয়েছে, মায়ের কাছ থেকে লম্বা হওয়ার জিন পেয়েছে, এমন এরকম দুইটা গাছ নিছে। তাহলে এই পাশে চলো হইতেছে আমরা এখানে বক্সের মধ্যে দেখি, এই দিকে হইতেছে আমরা একটা লম্বা গাছ নিছি, এইদিকে এবং আমরা একটা লম্বা গাছ নিছি, এবং দেখো যেহেতু এখানে কি হলো বলতো, লম্বা গাছের বাবার কাছ থেকেও জিন আসছে হচ্ছে তোমার লম্বা হওয়ার জিন, মায়ের কাছ থেকেও কি আসছে লম্বা হওয়ার জিন। তো এটাকে আমরা বলি বিশুদ্ধ লম্বা। এটাকে আমরা কি বলবো ভাই বলতো, এটাকে বলবো হচ্ছে আমরা বিশুদ্ধ লম্বা। ওকে, আচ্ছা এখন তাইলে দেখো এই বিশুদ্ধ লম্বাতে কি থাকে, দুইটা লম্বা হওয়ার জিন থাকে। তাহলে এই পাশে আমরা লিখবো হচ্ছে এই জিনটা হলো বাবার কাছ থেকে পাওয়ার জিন, এই জিনটা হলো মায়ের কাছ থেকে পাওয়ার জিন। দেখে আরেকটা লম্বা গাছ আছে, সেও কি করে বাবার কাছে একটা লম্বা হওয়ার জিন পাইছে, মায়ের কাছে একটা লম্বা হওয়ার জিন পাইছে। ঠিক আছে, আচ্ছা তাইলে আচ্ছা সরি, উনি যে দুইটা বিশুদ্ধ লম্বা নিছিল না, একটা বিশুদ্ধ লম্বা নিছিল আর একটা নিছিল খাটো। আচ্ছা, এটা দুইটা বিশুদ্ধ লম্বা নিছিল না, একটা নিছিল খাটো নিছিল। আচ্ছা তাহলে দেখো, আরেকটা নিছিল হচ্ছে খাটো, বিশুদ্ধ খাটো। তাহলে এমন একটা গাছ নিছিল যেটা হলো কি যার তোমার বাবার কাছ থেকেও খাটো হওয়ার বৈশিষ্ট্য পাইছে, মায়ের কাছ থেকেও খাটো হওয়ার বৈশিষ্ট্য পাইছে, দুজনের কাছ থেকে খাটো হওয়ার জিন। তাহলে এখানে হচ্ছে আমি লিখে দিই, গাছটা কি হয়েছে, দুজনের কাছে খাটো হওয়ার জিন পাইছে। তাহলে এই পাশে দেখো, এটা খাটো হওয়ার জিন বাবার কাছ থেকে, এই জিনটা ধরো মায়ের কাছ থেকে খাটো হওয়ার জিন। তারপর কি করলো, এই দুইটার মধ্যে হচ্ছে বিয়ে দিয়ে দিল এই দুইটা গাছের মধ্যে, এবং তখন কি হবে, এই জিন আর এই জিন মিলে, এই দুইটা মিলে যে বাচ্চাটা হবে তার মধ্যে একটা লম্বা হওয়ার জিনও থাকবে, খাটো হওয়ার জিন। এটা মিলে যে বাচ্চা হবে তার মধ্যে কি হবে, লম্বা হওয়ার জিন, খাটো হওয়ার জিন। এটা মিলে যে বাচ্চা হবে তার মধ্যে কি হবে, লম্বা হওয়ার জিন, খাটো হওয়ার জিন। এটা মিলে যে বাচ্চা হবে তার মধ্যেও কি থাকবে, লম্বা হওয়ার জিন, খাটো হওয়ার জিন। এবং দেখো তখন মেন্ডেল সুন্দর করে দেখলো যে দুইজনের মধ্যে লম্বা, এই যে চারটা বাচ্চা কাচ্চা হইলো, এদের সবার মধ্যে লম্বা হওয়ারও জিন আছে, খাটো হওয়ারও জিন আছে, কিন্তু সবাই কি হয়েছে, সবাই হয়ে গেছে হচ্ছে লম্বা। সবাই কি গেছে লম্বা, এই গাছটা হয়েছে লম্বা, এই গাছটা হয়েছে লম্বা, তারপর হচ্ছে কি বলতো, এই গাছটা হয়েছে লম্বা, এই নিচের গাছটা হয়েছে কি বলতো হচ্ছে লম্বা। তাহলে চারটা গাছই কি হয়েছে বলতো, লম্বা হয়ে গেছে। তো এই যে এখানে চারটা গাছ এরকম সুন্দর করে যাচ্ছে আমাদের এরকম লম্বা আমরা পাইলাম, তাহলে দেখো এর মধ্যে খাটো হওয়ার জিন ছিল না, এদের মধ্যে কিন্তু লম্বা হওয়ারও জিন ছিল, খাটো হওয়ারও জিন ছিল। তাইলে দুইটা বিপরীত রকমের ভিন্ন ধর্মী জিন ছিল, কোনটার বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, আমাদের লম্বাটা প্রকাশ পাইছে। তো এখানে এই যে লম্বা জিনটাকে আমরা কি বলবো বলতো, লম্বাকে আমরা বলবো প্রকট। লম্বাকে আমরা কি বলবো বলতো, প্রকট। আর এখানে দেখো তো, এই যে এখানে খাটো হওয়ার জিনটা, এই জিনটা কিন্তু ছিল, কিন্তু এরপরে কিন্তু এটা বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। খাটো হওয়ার জিনটাকে আমরা কি বলবো বলো দেখি, বললাম মানে এটাকে বলবো হইতেছে আমরা প্রচ্ছন্ন জিন। খাটো হওয়ার জিনটাকে আমরা কি বলবো বলতো, প্রচ্ছন্ন জিন। ওকে, তাহলে এখান থেকে দেখো বললাম আমরা হচ্ছে প্রকট প্রচ্ছন্ন দেখে নিলাম। এবং এরপরে মেন্ডেল কি করলো, এরপরে মেন্ডেল আবার হইতেছে, এখন এখানে দেখো যে লম্বা যে গাছ দুইটা পাইলো না, এই গাছ চারটা পাইলো না, এখানে হচ্ছে দুইটা গাছ নিছে। ঠিক আছে, এখন দেখো তো এই যে এখানে যে লম্বা হলো, সবাই কেছে কি বিশুদ্ধ লম্বা, সবার কেছে কি দুইটাই কেছে লম্বা হওয়ার জিন না, একটা লম্বা একটা খাটো হওয়ার জিন, এগুলো হচ্ছে ভেজাল লম্বা। তো উনি কি করলো, এরকম হয়ে যাচ্ছে ভেজাল লম্বা দুইটা গাছ নিছে, ভেজাল লম্বা এরকম দুইটা গাছ নিল। তাহলে ভেজাল লম্বাতে কি হবে, একটা লম্বা হওয়ার জিন একটা খাটো হওয়ার জিন, এটার মধ্যে কি হবে বলতো, একটা লম্বা হওয়ার জিন একটা খাটো হওয়ার জিন। তাহলে পোলাপান দেখো এই যে এই দুইটা জিন মিলে এখানে যেমন নতুন যে বাচ্চাটা আসবে তার মধ্যে কি থাকবে, দুইটাই লম্বা হওয়ার জিন। এইটা মিলে কি হবে, একটা লম্বা হওয়ার জিন একটা খাটো হওয়ার জিন। এইটা মিলে কি হবে, একটা লম্বা হওয়ার জিন একটা খাটো হওয়ার জিন। এইটা মিলে কি হবে, দেখো দুইটাই হলো কি আমাদের খাটো হওয়ার জিন। তাহলে পোলাপান দেখো আমাদের এরকম ভাবে আমরা একটা রেজাল্ট পেয়ে যাবো। এবং এখানে যেহেতু দুইটাই হলো কি বলতো লম্বা হওয়ার জিন, তাহলে এই গাছটা কি হবে, লম্বা। এবং এইখানে দেখো একটা লম্বা হওয়ার জিন একটা খাটো হওয়ার জিন, কিন্তু লম্বা তো প্রকট, তাহলে এই গাছটাও কি হবে বলতো হচ্ছে লম্বা হবে, এবং এই গাছটাও কি হবে, লম্বা হবে, কারণ দুইটা জিন আছে, লম্বা হওয়ার হলো প্রকট। ওকে, আচ্ছা তাহলে দেখো তো এই যে এখানে দুইটা কি থাকলো বলতো, যে হচ্ছে আমাদের খাটো হওয়ার জিন থাকলো। তাইলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, এই গাছটা হয়ে যাবে হচ্ছে খাটো। ওকে, এই গাছটা এগুলো খাটো। তাহলে দেখো তো আমাদের দ্বিতীয় বংশধরে আমাদের লম্বা খাটোর অনুপাত কত আসলো, লম্বা খাটোর অনুপাত আসলো 3:1। এটাই হলো মেন্ডেলের হচ্ছে আমার সূত্রের অনুপাত। এটাও কিন্তু পরীক্ষাতে আসছে যে মেন্ডেলের সূত্রের অনুপাত কত। তাহলে পোলাপান দেখো মেন্ডেলের পরীক্ষাটা আমরা দেখলাম, সূত্রটা হইতেছে আমরা দেখে নিলাম। আচ্ছা এখন চলো আমরা এখানে দেখি, বলছে যে মাতা হইলো বিশুদ্ধ লাল ফুল এবং পিতা হইলো বিশুদ্ধ সাদা ফুল। তাহলে আবার কি বলছে যে তোমার
সকলেই কি হয়েছে এখানে লাল হয়ে গেছে। ওকে, দেখো ওই যে মাতা আর পিতার মধ্যে ক্রস করানোর ফলে বাচ্চা কাচ্চা হয়েছে সকলেই লাল, তাহলে মাতার লাল ছিল পিতার সাদা ছিল। এখন দেখো যেহেতু সকলেই লাল হয়েছে, তাহলে লাল কি, লাল হলে গেছে প্রকট বৈশিষ্ট্য। ওকে, তাহলে এখানে দেখো মাতার ক্ষেত্রে বিশুদ্ধ লাল যেহেতু, তাহলে দুইটা বড় হাতের আর, তোমার পিতার ক্ষেত্রে কি হবে, দুইটা ছোট হাতের আর। ওকে, আচ্ছা তাহলে দেখো এই দুইটার মধ্যে যখন তুমি হচ্ছে ক্রস করাবা তখন কি হবে দেখো তো, যে এখানে কি পাবো হচ্ছে আর আর, তারপর এই পাশে কি থাকবে আর আর, তাহলে এখানে কি হবে আর আর। এরকম রেজাল্ট তুমি পেয়ে যাবে না বলো তো? একটু আগে যে আমরা হচ্ছে বক্স আঁকতেছিলাম, এরকম ছিল না ব্যাপারগুলা? এরকমই কিন্তু ছিল। ওকে, এই দেখো তুমি ব্যাপারটা এরকম পেয়ে যাবে। তাহলে এখানে সবাইকে হয়ে যাবে একটা বড় হাতের আর একটা ছোট হাত। F1 মানে হচ্ছে আমার 1 নম্বর জেনারেশন, 1 নম্বর বাচ্চা কাচ্চা সবাইকে হয়ে গেলো বড় হাতের আর ছোট হাতের। এই যে দেখো এখানে F1 এর সকল ধরনের জিন কোন ধরনের? আচ্ছা, F1 এর সকলের জিন হবে হইতেছে এখানে আমাদের বড় হাতের আর ছোট হাতের। ওকে, তারপরের কোশ্চেনটা চলো হইতেছে আমরা দেখি। এর পরের কোশ্চেনে যদি তুমি দেখো বলছে যে F2 বংশধরের জন্য সঠিক তথ্য কোনটা। আচ্ছা, F2 তে কি হবে বলো তো? F2 তে আমরা জানি কি হবে, যে একটা বড় হাতের আর ছোট হাতের আর, আরেকটা বড় হাতের আর ছোট হাতের আর, এইগুলোর মধ্যে ক্রস হবে, তাহলে বড় হাতের আর বড় হাতের আর, বড় ছোট বড় ছোট ছোট ছোট। ওকে, আচ্ছা এই জিনিসগুলো যদি হইতেছে আমরা এখান থেকে ভালো করে একটু দেখে নিই, তাহলে তুমি দেখো এখানে আমরা কি পেয়ে যাইতেছি, যে এই যে আবার আগের মতো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে লাল, এটা হয়ে যাবে লাল, এটা হয়ে যাবে হচ্ছে লাল, আর এটা কি হয়ে যাবে হচ্ছে আমাদের সাদা। ওকে, এটা হয়ে যাবে হচ্ছে সাদা। তাইলে পোলাপান দেখো এখান থেকে আমরা কি দেখতে পাইলাম, যে F2 বংশধর মানে এই যে এই বংশধরটা যেটা আমরা দেখলাম, যে সঠিক বংশধরের সঠিক বৈশিষ্ট্য, সঠিক তথ্য কি দেখো তো, আমাদের 3:1 অনুপাতে বৈশিষ্ট্য প্রকাশ পায়। এটা হয়েছে 3:1, তিনটা লাল একটা সাদা। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, হ্যাঁ হয়েছে, এই দেখো এখানে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়েছে। প্রকট হয়েছে, প্রকট তো হচ্ছে অলওয়েজ হয়েছে, ঠিক আছে, প্রকট থাকলেই তো হবে। তাহলে পোলাপান দেখো আমাদের F2 বংশধরের জন্য সঠিক অ্যান্সার কোনটা, অ্যান্সার হয়ে গেল হচ্ছে আমাদের ডি। ওকে, আচ্ছা এই জিনিসগুলো এখান থেকে আমরা দেখে থাকলে এরপরে চলে আসি মেন্ডেলের পরীক্ষার, যে লম্বা এবং খাটো উদ্ভিদের অনুপাত কত, লম্বা কত ছিল, চারটা, তিনটা ছিল লম্বা, একটা ছিল হচ্ছে খাটো। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসো বলছে লাল ফুল আর হচ্ছে সাদা ফুল ক্রস করে কি হলো, লাল ফুল হয়ে গেছে। ওকে, তারপর বলছে যে আমাদের উদ্দীপকের পদ্ধতি এক, মেন্ডেলের সূত্র 3:1 অনুসরণ করে। তো এটা তো অলরেডি হইতেছে, আমরা এখানে দেখাইলাম এমসিকিউ করার সময়। আমার কাছে মনে হয় এটা, এটা তোমাদেরকে নতুন করে আবার সলভ করে দেখানো লাগবে। ওকে, আচ্ছা এবং এরপরে আমরা চলে আসি কোথায় দেখি পোলাপান, ডিএনএ অনুলিপন। আচ্ছা, ডিএনএ অনুলিপন জিনিসটা আসলে কি? ডিএনএ অনুলিপন হলো যে তুমি একটা ডিএনএ ভেঙে নতুন আরেকটা, নতুন আরো দুইটা ডিএনএ বানাবো, আরেকটা না তো আরো দুইটা ডিএনএ বানাবো। তাহলে ধরো পোলাপান যে এইটা ছিল কি, এইটা ছিল তোমার ডিএনএটা। ওকে, ধরো পোলাপান এটা ছিল তোমার ডিএনএটা, মাঝখানে কি থাকলো সুন্দর করে এখানে আমাদের এই যে ভাবে হইতেছে হাইড্রোজেন বন্ধন গুলা থাকলো, ঠিক আছে, সুন্দর করে এভাবে আমাদের হাইড্রোজেন বন্ধন গুলা থাকলো। আচ্ছা, এরপরে কাহিনী কি হয়, এরপরে কাহিনী যেটা হয়, সুন্দর করে এখানকার যে হাইড্রোজেন বন্ধন গুলা আছে সেগুলা ভাঙতে থাকবে। তাহলে চলো তোমাদের হইতেছে দেখাই এখানে ঘটনা কি হবে। সুন্দর করে মাঝখানের হাইড্রোজেন বন্ধন গুলা ভাঙতে থাকে, ভাঙতে ভাঙতে এতটুকু আসলে। এখন দেখো হাইড্রোজেন বন্ধন যদি ভেঙে যায়, হাইড্রোজেন বন্ধন দিয়ে তো এই সুতা দুইটা একসাথে ছিল না, তখন কি হবে বলতো, এরা হইতেছে দূরে চলে যাবে, দূরে সরে চলে যাবে। এই যে দেখো তখন সুতাটা দেখতে হয়ে যাবে হচ্ছে এরকম। ওকে, তাহলে আমরা ফার্স্টে কি করলাম, যে নাইট্রোজেন যে হচ্ছে বেস যে যারা আছে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা ভাঙলাম, সুতা দুইটাকে আলাদা করলাম। আলাদা করে দেওয়ার পরে আমরা এখন নতুন করে যে কাজটা করব সেটা হইলো দেখো এইদিকে কি ছিল, একটা এ, এটা যদি এ হয় এটা কি ছিল টি, এটা যদি হইতেছে জি হয় এটা কি ছিল সি, এটা যদি হইতেছে তোমার টি হয় এটা কি হবে এ, এটা যদি হইতেছে আবার জি হয় এটা হবে হচ্ছে সি। ওকে, তাহলে দেখো এইটা একসাথে এইভাবে একসাথে ছিল, এগুলোকে আমরা আলাদা করে দিচ্ছি। এবং আলাদা করে দিলে তখন কি হয় বলতো, আলাদা করে দিলে এখন এখানে আমরা তখন নতুন নতুন করে ইয়া বসাবো। যেমন এখানে এর এগেনস্ট আবার কি বসাবো, টি বসাবো, জি এর এগেনস্টে সি, টি এর এগেনস্টে এ, জি এর এগেনস্টে সি। এইগুলা মিলে এখানে একটা নতুন সূত্র হবে। আর এখানে দেখো টি এর এগেনস্টে এ, তারপর হচ্ছে তোমার সি এর এগেনস্টে হচ্ছে জি, তারপর হচ্ছে এ এর এগেনস্টে টি, সি এর এগেনস্টে হচ্ছে জি। তাহলে পোলাপান দেখো এখানে আরেকটা সুতা হবে। এভাবে কি হয় বলতো, হাইড্রোজেন বন্ধন ভাঙেন এবং নতুন নতুন সুতা হয়। সুতা হয়ে হচ্ছে আবার একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হয়, এটাকে বলা হয় ডিএনএ অনুলিপন। এবং এখানে দেখো
যেটা বলছে ডিএনএ অনুলিপন, ওইখানে দেখো তো যে নতুন যে সুতো হইতেছে, যেমন এটা কিন্তু একটা নতুন সুতা, এবং এই নতুন সুতার মধ্যে দেখো তো কাহিনী কি হলো। এই নতুন সুতার মধ্যে আমার আগের ডিএনএ এর একটা সুতা রয়ে গেছে, আর নতুন করে একটা সুতা হচ্ছে আমরা হচ্ছে বানাইতেছি, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের এই প্রক্রিয়াতে কি হয়, আগের ডিএনএ একটা সুতা হইতেছে থেকে যাইতেছে, তাই এটাকে আমরা কি বলি বলতো, এটাকে আমরা বলতেছি কি হলো হচ্ছে আমরা অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল বা অর্ধ রক্ষণশীল প্রক্রিয়া। এটাকে আমরা অর্ধ রক্ষণশীল বা অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলবো। ওকে, আচ্ছা। তাহলে এবং এটাই হলো আমাদের ডিএনএ প্রতিলিপন অনুলিপনের হইতেছে মেইন কথা। এই দেখো পোলাপান যে বন্ধন ভাঙে, প্যাচ খোলে, আর নতুন করে হচ্ছে যুক্ত হয়, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে বিক্রিয়া হতে হতে দেখা যায় তোমার আমার ডিএনএ অনুলিপন হয়ে গেল, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো পোলাপান এই জিনিসগুলো ভালো করে বুঝে থাকলে চলে যাই হইতেছে আমরা কোশ্চেনে, ডিএনএ কে কেন অর্ধ সংরক্ষণশীল বা অর্ধ রক্ষণশীল বলে মাত্র বলছি, যে একটা মাত্র ডিএনএ থাকে, আরেকটা হইতেছে আহ ওইটা ভেঙে হইতেছে আমরা এরকম ভাবে করি যে নতুন একটা ডিএনএ থাকে, নতুন ডিএনএ তে আগের একটা মাতৃক সূত্রকের একটা হচ্ছে পার্ট থাকে, নতুন একটা, তাহলে এটাকে আমরা বলছি অর্ধ রক্ষণশীল। এই যে এখানে তো আমরা দেখলাম। আচ্ছা, তারপরে চলো আমরা যদি হচ্ছে সামনের দিকে যাই, তারপরে এখানে দেখো কি বলছে, বলছে পি এর অনুলিপন ব্যাখ্যা করো। ডিএনএ অনুলিপন তো খুবই কমন একটা কোয়েশ্চেন, এটা ভালো করে জানা লাগবে। বলছে আছে, এটা বলার পরে আমরা চলে গেছি আমাদের লাস্ট স্লাইডে। তাহলে পোলাপান দেখো আমাদের ডিএনএ অনুলিপন পর্যন্ত পড়াশোনা এতটুকুই। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ভালো করে বুঝতে পারছো। তো বাকি যে হইতেছে আমাদের এই চ্যাপ্টার রিলেটেড পড়াশোনা আমরা নেক্সট ক্লাসে পড়ে ফেলবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, দোয়া করো সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।